আমি মনে করি কেবল ইলেকশনের দিন নয়, আপনাদের এই পর্যবেক্ষক টিমের কাজটা বলতে পারেন আজকে থেকেই বা আগামীকালকে থেকেই এটাকে শুরু করা দরকার। কারণ নির্বাচনের পরিবেশটা যদি অবাধ না হয়, গণতান্ত্রিক না হয়, অংশগ্রহণকারী রাজনৈতিক দল প্রার্থীদের জন্য যদি আমরা একটা কাঙ্ক্ষিত আমরা লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে না পারি, তাহলে এটা হবে বজ্র আঁটনি ফসকা গেরোর মতন। সেই কারণে মনে করি যে আপনাদের কাজটা যদি আজকে থেকে যদি আনুষ্ঠানিকভাবে যদি আপনারা শুরু করেন, আমার মনে হয় রাজনৈতিক দল এবং ভোটাররা তারা খানিকটা আশ্বস্ত তারা হতে পারবেন। ইতিমধ্যে ইলেকশন আপনারা পর্যবেক্ষক, আমি যেটুকু শুনলাম, আপনাদেরকে বাড়তি ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনারা পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করবেন, পেশাদারি দক্ষতায় দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ নিরপেক্ষতা নিয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। আমি মনে হয় যে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এখানে অংশগ্রহণকারী যে রাজনৈতিক দলগুলো, না এখন প্লিজ, এখন দিয়ে না প্লিজ, নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আমরা আশ্বস্ত হতে চাই যে আপনারা যে কথা বললেন কেবলমাত্র বলার জন্য কথাটা বলেননি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা বাস্তবে দেখতে চাই হাতে কলমে আপনারা দক্ষতা, যোগ্যতা, পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে এই আপনাদের যে জোট যেটা হয়েছে এই জোট আপনারা দায়িত্বটা পালন করবেন। অতীতের ইলেকশন পর্যবেক্ষকের অভিজ্ঞতা খুব ভালো না, বিশেষ করে গত 3টা নির্বাচনে আমাদের এমনকি দেশে যারা ইলেকশন পর্যবেক্ষণ করেছেন তারা কিভাবে একটা তামাশার একটা নির্বাচনকে তারা কিভাবে সার্টিফিকেট দিয়েছেন অসংখ্য পর্যবেক্ষক কমিটি, এটা আমরা জানি। বিদেশ থেকে লবিং করে পর্যবেক্ষকদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল এবং তারা কিভাবে নির্বাচনের পরিপূর্ণ ফলাফল ঘোষণার আগেই তারা যে সরকারকেই জালিয়াতির পক্ষে পরোক্ষভাবে তারা যে সার্টিফিকেট দিয়েছিলেন, আশা করি এই অভিজ্ঞতাগুলো আপনাদের বিবেচনার ভেতরে আছে। ফলে সেই জায়গা থেকে আপনারা যেটা বললেন, কোনো চাপ, কোনো হুমকি, কোনো ধরনের প্রভাব, প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো প্রভাবে আপনারা নিশ্চয়ই প্রভাবিত হবেন না। এই দায়িত্বটা আমরা আপনাদের কাছ থেকে দেখতে চাই। নির্বাচন কমিশন তারা আরপিও তারা যেটা করেছেন, আচরণবিধি তারা যেটা করেছেন, ইতিমধ্যে আমাদের দিক থেকে আমরা বলেছি তারা একটা অন্যায় কাজ ইলেকশন কমিশন ইতিমধ্যে তারা করেছেন। আরপিও আচরণবিধি চূড়ান্ত করবার আগে দরকার ছিল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাদের সঙ্গে আগে কথা বলবেন, আলোচনা করবেন, মতামত নেবেন, পরামর্শ করে তাদের উচিত ছিল এরপরে আরপিও বা আচরণবিধি এটাকে চূড়ান্ত করা। তো এবং সেটা তারা ইতিমধ্যে তারা এ ব্যাপারে তারা আইনগতভাবে সমস্ত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। আমরা 3-4টা বিষয় উল্লেখ করতে চাই। আরপিওর মধ্যে গোটা নির্বাচন যেখানে একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে, যেখানে বিত্তবান, যেখানে সম্পত্তিবানরা, যেখানে নির্বাচনটাকে অনেকে বিনিয়োগ মনে করে, ব্যবসা মনে করে বাংলাদেশে অন্য কোনো কাজে এত দ্রুত এত বেশি মুনাফা করা সম্ভব না। তো ইলেকশনকে যারা ব্যবসা মনে করে, বিনিয়োগ মনে করে এবং ইতিমধ্যেই তাদের যে দৌরাত্ম্য সারা দেশব্যাপী আমরা দেখছি, এটা ইতিমধ্যে আমার অনেক বেশি উদ্বেগের জায়গাটা তৈরি করেছে। এবার তারা ইলেকশন কমিশন 20,000 টাকার পরিবর্তে এটাকে দ্বিগুণ করেছেন জামানতের পরিমাণ, খরচের ব্যয়সীমা 25 লক্ষ থেকে 35 থেকে 55 থেকে 60 লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয়সীমা দাঁড়াবে। এটা হলো প্রকাশ্য ব্যয়, আর অপ্রকাশ্য ব্যয় কত কি দাঁড়াবে সেটা আমরা জানি না। তিনি যখন গণমাধ্যমে বলেন 10 থেকে 15 কোটি টাকা তো নির্বাচন, 20 থেকে 25 কোটি টাকা খরচ হবে, সরকারের থেকে একজন উপদেষ্টা যখন একথা বলেন তখন এটার জন্য কি বলবেন? আমরা উদ্বেগ কথাটা বললে কম বলা হবে। তার মানে নির্বাচনটাকে কিভাবে পুরোপুরি একটা ব্যবসায় পরিণত করা হচ্ছে এবং যারা এটা বলছেন তারাও গত কমাসে কতখানি কি হাতিয়েছেন আমরা জানি না। এটা সৎ, আন্তরিক, দেশপ্রেম যুক্ত যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কর্মীদেরকে, সংগঠকদেরকে উদ্বেগ করবে এবং খুব গভীর দুশ্চিন্তার মধ্যে নিয়ে যাবে। যদি এভাবে নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে
যদি কোনো কার্যকর বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে না পারে, এই আশঙ্কা আছে। গত পার্লামেন্ট যেভাবে 70% এটা বিত্তবান ধনীদের ক্লাবে পর্যবসিত হয়েছিল, কালো টাকার এই দৌরাত্ম্য যদি অব্যাহত থাকে, আগামী পার্লামেন্ট প্রকারান্তরে বিত্তমান কালো টাকার মালিক, পেশি শক্তি, মাফিয়া এবং তাদেরও একটা ক্লাবে পর্যবসিত হবার ঝুঁকিটা কিন্তু থাকবে। সুতরাং ইলেকশন আপনারা যে কমিটি, আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে এই ব্যাপারগুলোকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া। প্রতীক নিয়ে একটা আলোচনা আছে। আমরা যদিও বলেছি আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করি নিবন্ধিত দলগুলো নিজস্ব প্রতীকেই নির্বাচন করা উচিত, কিন্তু একই সাথে আমরা মনে করি সময়টা যেহেতু কম, সুতরাং আগামী 26-এর নির্বাচনে কোনো দল যদি অন্য প্রতীক যদি গ্রহণ করতে চায় সেই সুযোগটাও রাখা উচিত। কারণ হচ্ছে যে আপনি এত অল্প সময়ের নোটিসে অনেক রাজনৈতিক দলের পক্ষে নিজস্ব প্রতীক নির্বাচন করা কঠিন, কারণ অনেকগুলো দল সদ্য তারা নিবন্ধন পেয়েছেন, অনেকের মার্কা এখনো পরিচিত হয়নি। তার মানে নির্বাচনের আগেই আপনারা অসম জমিনে রাজনৈতিক দলগুলোকে বাস্তবে আপনি ঠেলে দিচ্ছেন। এগুলো বিবেচনা রাখা দরকার। 29-30 সালে যখন নির্বাচন হবে তখন আপনি 5 বছর সময় নিয়ে বলতে পারেন দলগুলো এখন থেকে নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। এগুলো হিসাবের মধ্যে রাখা দরকার। আমরা মনে করি না ভোটের বিধানটা সমস্ত 300 আসনেই না ভোটের বিধানটা থাকা উচিত। ইত্যাকার প্রশ্ন। এখন জরুরিভাবে 3-4টা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করে আমি বক্তব্যটা শেষ করব। একটা হচ্ছে যেটা বলতে চাই, আমাদের প্রার্থীরা, আমি আপনাদের এই কমিটি ধরুন আগামীকাল থেকে প্রতি 3 দিন 5 দিন বা প্রতি সপ্তাহে বাংলাদেশের নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশটা কীরকম, একেবারে ছোট দল থেকে বড় দল প্রত্যেকের আচরণের মধ্যে কি আপনারা দেখছেন। আপনাদের উচিত হবে প্রতি 5 থেকে 7 দিন পর পর আপনারা একটা রিপোর্ট তৈরি করবেন, রিপোর্টকে গণমাধ্যমে আপনারা প্রদান করবেন। নির্বাচনটাকে যারা তামাশায় পরিণত করছে, টাকার খেলায় পরিণত করছে, পরোক্ষ চাপ হুমকি যারা তৈরি করছে, তাদের ব্যাপারে জনগণকে সচেতন করা, ভোটারদেরকে সচেতন করা গণমাধ্যমের কাছে প্রতি 3 থেকে 7 দিনের মধ্যে আমি মনে করি এখন থেকে এই দায়িত্বটাকে আপনাদের এখানে পালন করাটা খুব জরুরি। এখানে ইলেকশনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদের ভূমিকাটা দেখাটা অত্যন্ত জরুরি। কারণ এরা হচ্ছে সরকারের রাজনৈতিক নির্দেশনা প্রধানত তারা কিন্তু অনুসরণ করে থাকেন। ফলে তাদের কোনো পক্ষপাত দুষ্টতা কাজ করছে কিনা আপনাদের এই কমিটি, আমি মনে করি এই ব্যাপারে আপনাদের মনোযোগটা থাকা উচিত। আর গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যালট বাক্স যখন যাচ্ছে, ব্যালট বাক্স যে সত্যি এটা যে আগে যে ভরে রাখা হচ্ছে না, এটার নিশ্চয়তাটা কিভাবে বোঝা যাবে, এ ব্যাপারে প্রক্রিয়া কি, পদ্ধতি কি, আপনারা অবজারভার এই টিম হিসাবে আপনারা পূর্বেই এগুলোকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। আমি শেষ করব যেটা বলে, আমি মনে করি যে আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কিনা তার প্রধান বিষয় হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেননি, এবং বিভিন্ন দল সরকার উপদেষ্টাদের পক্ষপাত দুষ্টতার অভিযোগ তারা হাজির করেছেন। এখনও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। তারা সবাই বহাল তবিয়তে আছেন। এরকম একটা পক্ষপাত দুষ্ট সরকারকে দিয়ে আমরা অবাধ নির্বাচন করা যাবে কিনা বিবেচনার মধ্যে আপনারা রাখবেন। শেষ করব আমি যে কথাটা বলে, আমি মনে করি যে আগামী নির্বাচনে তাহলে গভর্নমেন্টের পলিটিক্যাল উইল, তার সদিচ্ছাটা যদি প্রধান হয়, তাহলে সরকারকে আগে প্রমাণ করতে হবে তারা একটা উৎসবমুখর, একটা ক্রেডিবল ডেমোক্রেটিক ইলেকশন তারা নিশ্চিত করতে চান। তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তাদের এই নিরপেক্ষতার জায়গাটাকে নিশ্চিত করতে হবে। আর শেষ কথা হচ্ছে, সরকার চাইলেই একা পারবে না। তাহলে ইলেকশন এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং ফাইনালি ভোটার এবং জনগণ, এদের সবাইকে যদি যুক্ত করা না যায়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিমাণ নাজুক অবস্থায় আছেন, এই পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে এটার উপরে কোনো ভরসা রাখা যাচ্ছে না। আমরা শুনেছি আর্মিকে ডিপ্লয় করা হবে, সেটা আর্মি কি প্রতি সেন্টারে ডিপ্লয় হবে কিনা এটা দেখার বিষয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটারেরা, রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন ভোট কেন্দ্রে এসে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আগামী নির্বাচনে আরেকটা সমঝোতা লাগবে। রাজনৈতিক দলগুলো আমরা প্রতিযোগিতা করি, নিজেরা রাজনৈতিক বিতর্ক থাকুক, প্রতিযোগিতা থাকুক, কিন্তু এটা দখলের যে সংস্কৃতি, রাজপথ দখলে বলি অথবা ভোট কেন্দ্র দখলের যে সংস্কৃতি, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ফর্মাল বলেন ইনফর্মাল বলেন একটা বোঝাপড়া, একটা সমঝোতা লাগবে। এখান থেকে যদি পরিষ্কার যদি নির্দেশনা যায়, আমরা ইলেকশন করব, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিন্তু আমরা কোনোভাবেই ম্যানুপুলেট করব না। ফলে এক ধরনের একটা বলতে পারেন একটা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট বলি, কারণ একটা মডার্ন ডেমোক্রেটিক সমাজটা চলে বোঝাপড়ার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে। ফলে দলগুলোই হচ্ছে তার নেতাকর্মী, ভোটাররা তারাই হচ্ছে নির্বাচন অবাধ করার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যারান্টার তারা। সুতরাং সে ব্যাপারে মনোযোগ দেবেন। কথা বলে আমি আশা করি আপনাদের কাজটা অব্যাহত থাকবে। আমাদের অনেক নেতৃবৃন্দরা বলবেন। আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।